লাল টুকটুকে শাড়িতে বউ সেজে শ্বশুরবাড়িতে পা রাখতেই ঠাস করে চড় পড়ল সাইমার গালে। আচমকা এমনটা হওয়াতে বেচারি ঢাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, রাগে ফুঁসতে থাকে মহিলাটির দিকে। মহিলাটি মুখ ভেংচি দিয়ে ঠিক তার পাশে একদলা থুতু ফেলে। লজ্জায় কষ্টে সাইমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সাইমার বোধগম্য হয় সে যেভাবে তার বিয়েটা হয়েছে তাতে শ্বশুরবাড়ি এসে এমন কিছুই প্রাপ্য। ওই মহিলাটি আবার বলে ওঠে, ফকিন্নির মেয়ের সাহস কিভাবে হয় এই মির্জা বাড়িতে পা রাখার। পাশ থেকে গর্জন করে উঠে সাইমার বর, যার সাথে কয়েক ঘন্টা আগে বিয়ে হয়েছে তার। কদিনের পরিচয় মাত্র, আমার বিবাহিত স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কে দিল আপনাকে মিসেস সিদ্দিক মির্জা? যারে তারে ধইরা নিয়া আইলেই কি সে বউ হইয়া যাইব? ওই যে কেউ না, আমার বিয়ে করা বউ, যাকে তিন কবুল বলে স্ত্রী রূপে গ্রহণ করেছি আমি। ও আমার অর্ধাগিনী, মির্জা বাড়ির বড় ছেলের রায়হান মির্জার স্ত্রী সাইমা মির্জা। আর ও যদি ফকিন্নি হয় তাহলে আপনি কোন রাজবংশের উত্তরসূরি? বসার কক্ষে উপস্থিত সবাই ভীত হয়ে আছে। মির্জা বাড়িতে আজকে তুফান বইবে, এটা তো জাস্ট ট্রেলার। মির্জা বাড়ির বড় কর্তা বাড়ি নেই, তিনি আসলেই শুরু হবে মহাযুদ্ধ। রায়হানের কথার প্রতি উত্তরে জয়নব কিছু বলার আগেই রায়হান তার পাশে কেটে সাইমার হাত ধরে বাড়ির ভেতরে ঢুকে গটগট করে সাইমাকে নিয়ে উপরে নিজের রুমে চলে যায়। জয়নব রায়হানের সৎমা, তিনি রাগে সাপের মতো ফুঁসতে থাকে, তবে পিছনে আর কিছু বলেন না। তিনি বুঝতে পারেন এখন কিছু বলে লাভ নেই। সিদ্দিক মির্জা আসলে ওনার কানে সবটা দেওয়া যাবে। আরও তেল মশলা লাগিয়ে ব্যাপারটাকে বেশ রসালোভাবে উপস্থাপনা করবে জয়নব। স্বনামধন্য রাজনীতিবিদ ও ব্যবসায়িক সিদ্দিক মির্জা, তার গত 3 পুরুষ এই রাজনীতির সাথে জড়িত। মির্জা বাড়ির মাথা তিনি, শহরে তার বেশ নাম ডাক। সিদ্দিক মির্জার 2 ছেলে ও 1 মেয়ে, এবং তিনি বিয়েও করেছেন 2টা। প্রথম পক্ষের ছেলে হচ্ছে রায়হান। রায়হানের যখন 9 বছর বয়স তখনই তার মা মারা যায়। তিনি মারা যাওয়ার 40 দিন যেতে না যেতেই সিদ্দিক বিয়ে করে নিয়ে আসে জয়নবকে। আর বছর ঘুরতে না ঘুরতেই জয়নবের কোল আলো করে আসে রায়হান। মা মরা রায়হান বাবার আদর থেকেও ধীরে ধীরে বঞ্চিত হতে থাকে। তবে যৌথ পরিবারে বসবাস করার কারণে অন্যরা ঠিকই রায়হানের যত্ন নিয়েছে। রায়হানের চাচা সুফিয়ান, চাচি শাইলা, দাদি মোস্তফা বেগম ও দাদা সুলেমান তাকে বেশ আদরেই রেখেছেন। রায়হান ছিল সুলেমান সাহেবের চোখের মণি। তিনি গত হয়েছে বছর 3 হলো গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাইমা। গ্রামে তার বাবার বেশ প্রতিপত্তি থাকলেও মির্জা পরিবারের সঙ্গে তাদের ফ্যামিলির স্টার্ট কোনোভাবেই যায় না। সাইমা রায়হানের আলিশান কামরায় বসে বসে এসব ভাবছিল। রায়হান ওয়াশরুম থেকে বেরিয়ে সাইমার দিকে তাওয়াল ছুঁড়ে দিয়ে বলে, হেই হ্যালো, এমন ভারী জামা কাপড় পরে সারা রাত থাকবে নাকি? যা ওয়াশরুম থেকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। সাইমা চুপচাপ উঠে চলে যায় ওয়াশরুমে। শাওয়ার নেওয়ার দরকার, তাই শরীরটা ক্লান্ত লাগছে। শাওয়ার নিতে নিতে সাইমা অতীতের চিন্তায় আবারও ডুবে যায়। শ্যামবর্ণে অষ্টদশী সাইমা গ্রামের মেয়ে হলেও পড়াশোনায় বেশ ভালো। ইন্টারমিডিয়েট পরীক্ষার কলেজ টপার হয়েছে। তবে এত বড় মেয়ে এত পড়ালেখা করেও তার মধ্যে ম্যাচুরিটি সিটি ফোটাও নেই। বাচ্চাদের সাথে খেলাধুলা, ঘুরে বেড়ানো তার নিত্যদিনের অভ্যাস। রায়হানের সাথে সাইমার দেখাটা হয়েছিল বেশ নাটকীয়ভাবে। শীতকালে কম বেশি সবাই ব্যাডমিন্টন খেলে, সাইমাও খেলেছিল, তবে মাঝখানে নেট ছিল না। রায়হান কানে হেডফোন গুঁজে ফোনের স্ক্রিনে চোখ রেখে হেঁটে হেঁটে চলে আসে সাইমাদের খেলার মাঝখানে। খেলতে ব্যস্ত সাইমা ওকে খেয়াল না করে খেলতে থাকে। তখন তাদের ফ্লাওয়ারটা এসে রায়হানের গাল বরাবর খুব জোরে বাড়ি খায়। আচমকা এমন আক্রমণে রায়হান চমকে উঠে, খুব ব্যথাও পায়। জায়গাটা অনেক ফুলে গিয়েছিল। এমন আক্রমণের পর রায়হানের দৃষ্টি যায় আক্রমণকারীর দিকে।
রাগ নিয়ে তার দিকে তাকালেও সাইমার মায়াবী চেহারা অতলে সেই রাগ খুব চাপা পড়ে যায়। রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইমার দিকে। একটা শ্যামবর্ণের মেয়ে, ডাগর ডাগর চোখের অধিকারিণী, হাঁটু সমান চুলগুলো বিনুনি করে রেখেছে। মায়াবী চোখে মুখে অনুশোচনার চাপ স্পষ্ট। ব্যথার থেকে রায়হানের মুগ্ধতা বেশি কাজ করছে। সাইমা দৌড়ে আসে রায়হানের কাছে, অপরাধী কণ্ঠে জিজ্ঞেস করে, ইস, বেশি ব্যথা লাগেনি তো আপনার? অনেক ব্যথা দিয়েছো মেয়ে। সাইমা আর কিছু না বলে খপ করে রায়হানের হাত ধরে বলে, আসুন আমার সাথে। সাইমার স্পর্শে রায়হানের মনে অজানা অনুভূতির সৃষ্টি হয়। সে নিজের হাতের দিকে এক পলক তাকায়, তারপর মুচকি হেসে সাইমার সাথে হাঁটতে থাকে। সাইমা ইশারায় তার সাথে খেলতে থাকা ছেলেটিকে ব্যাট ফ্লাওয়ার নিয়ে আসতে বলে। ছেলেটি তার চাচাতো ভাই। সাইমা রায়হানকে নিজের বাড়িতে নিয়ে এসে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ লাগিয়ে দেয় আর একটা প্যারাসিটামল খেতে দেয়। তারপর বলে, আপনি আপনার দোষে ব্যথা পেয়েছেন, তবে আঘাত যেহেতু আমি করেছি তাই নিজের কর্তব্য পালন করেছি, এবার আসতে পারেন। এই বলে সাইমা ঘরের ভিতরে চলে যায়। রায়হান কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে চলে যায়। সাইমার দাদিমা সাইমাকে ডাক দিয়ে রসিকতার স্বরে বলে, কিলো, কারে দইয়া আনছোস, নাগর নাকি? উফ বুড়ি, সব সময় উল্টা পাল্টা কথা তোমাকে বলতেই হবে। উনি তেমন কেউ না, আমরা খেলতে গিয়ে ওনাকে ব্যথা দিয়েছি তাই ওনার একটু কেয়ার করলাম। বুঝি বুঝি কসু বুঝো। সোয়েবকে জিজ্ঞেস করো, ও ছিল সাথে। সাইমার দাদি হাসতে থাকে। বাহিরের থেকে রায়হানের ডাকে সাইমা অতীত থেকে বর্তমানে ফিরে আসে। রায়হান তাকে তাড়াতাড়ি বের হতে বলছে, কারণ শীতকালে এতক্ষণ গোসল করলে শরীর খারাপ হবে। ভাবতে ভাবতে এতক্ষণ সময় কখনো পেরিয়ে গেছে সাইমা টেরই পায়নি। তাই এখন রায়হানের ডাক পেরে তাড়াতাড়ি করে কোনো রকম শাড়ি পেঁচিয়ে বেরিয়ে এসেছে। এমনিতেও সে শাড়ি খুব একটা ভালো করে পরতে পারে না। নতুন নতুন বিয়ে হলে নাকি শাড়ি পরতে হয়, ছোট্ট থেকেই এইসব শুনে এসেছে সাইমা, তাই সেও শাড়ি পরেছে। সাইমা এমন অগোছলভাবে শাড়ি পরেছে দেখে রায়হান এসে কুটি কুটি নিজের হাসি আটকে বলে, এখনও শাড়িটাও ঠিকঠাক পরতে পারো না, মুখ তো ঠিকই চালাতে পারো। আসলে আমি পারি, কিন্তু হয়েছে আর মুখ চালাতে হবে না, এসো আমি পরিয়ে দেই। না না, আপনি কিভাবে? উফ, বেশি কথা বলো না তো, এসো। আচ্ছা তুমি যেখানে আসো ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি আসছি। রায়হান সাইমার কাছে যেতেই সাইমা লজ্জা পায়। ওর চোখ মুখে লজ্জা স্পষ্ট। রায়হান ওর শাড়িতে হাত দিতে নিলেই দু পা পিছিয়ে যায়। রায়হান বুঝতে পারে ও বেশি লজ্জা পাচ্ছে, তাই ওকে আর লজ্জায় ফেলতে চায় না। আচ্ছা তুমি চাইলে নিজে নিজেই শাড়িটা পরে নাও, আমি আসছি। রায়হান ঘর থেকে বেরিয়ে যায়। সাইমা একা একা শাড়ি পরার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিল না। বেশ বিরক্ত হয় সাইমা। মা কত করে বলেছিল শাড়ি পরাটা শিখতে, তখন শিখিনি কেন? মায়ের কথা মনে পড়তেই সাইমার কান্না পায়। ও বাড়ির কেউ নিশ্চয়ই এখন আর সাইমার মুখটাও দেখতে চায় না। মাও কি তাকে ঘেন্না করে? একটুও বিশ্বাস করে না। মায়ের বিশ্বাস আর অবিশ্বাসে কিছু যায় আসে না, তবে বাবা যে তার মায়ের ওপর অকথ্য অত্যাচার করবে তা নিশ্চিত। এই ভেবে সাইমার বুকটা কষ্টে ভিজে যায়। কোন পাপের শাস্তি আল্লাহ দিচ্ছে কে জানে। সাইমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তখনই দরজা খোলার শব্দ হয়। সাইমা চট জলদি চোখের পানি মুছে নিয়ে দরজার দিকে তাকালে দেখতে পায় একজন মহিলা। মহিলাটি হাসি মুখে এগিয়ে আসে সাইমার দিকে, তারপর বলে, শাড়ি পরতে পারো না? সাইমা লজ্জা মাথা নুইয়ে বলে, যে না। মহিলাটি হেসে সাইমার কাছে এসে ওকে শাড়ি পরিয়ে দিতে নেয়। আমি হচ্ছি রায়হানের চাচি, শাইলা। ও, তোমাদের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল? কতদিনের তা? এভাবে হুট করে কাউকে না জানিয়ে রায়হান বিয়ে করে নিয়ে আসলো? জি, তেমন কিছু না, এসব একটা দুর্ঘটনার ফল। মানে? সাইমা আর কিছু বলার আগেই নিচে থেকে চিৎকার ভেসে আসে। এটা সিদ্দিক মির্জার চিৎকার।
তিনি নিশ্চয়ই বাড়ি চলে এসেছে। শাইলা তাড়াতাড়ি করে সাইমার কুচিটা করে দিয়ে চলে যায় নিচে, আর সাইমাকে বলে যায় তুমি একদম বেরোবে না। আর সাইমা ভয় নিয়ে দাঁড়িয়ে থাকে, তার জন্য একটা মানুষ খামোখা ঝামেলা পোহাচ্ছে। এইভাবে তার ভীষণ অনুশোচনা হয়। সিদ্দিক মির্জা রাগী আওয়াজে রায়হানকে ডাকছে শুনে রায়হান তার দাদির রুম থেকে বেরিয়ে আসে। পকেটে হাত গুজে ধীর পায়ে নিচে নামতে থাকে। সিদ্দিক মির্জার রাগী কণ্ঠস্বর যেন তাকে স্পর্শই করছে না। রায়হানের এমন শীতল ব্যবহারে সিদ্দিক মির্জা আরও ক্ষেপে যায়। চিবিয়ে চিবিয়ে রায়হানের উদ্দেশ্যে বলে, তুমি কি করেছো রায়হান? তোমাকে স্বাধীনভাবে চলতে দিয়েছি, তোমার যা মন চেয়েছে করেছো, আমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেয়নি বলে তুমি বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিজে নিয়ে নেবে। শুধু সিদ্ধান্ত নিয়েছো এমনটা না, বিয়েটাও করে এসেছো একা একা। কেন কিসের এত তাড়া? তুমি কি জানতে না যে স্নিগ্ধার সাথে তোমার বিয়ে ঠিক করে রাখা? ওর সাথে বিয়েটা হলে আমাদের সব দিক দিয়েই লাভ হতো। হায়ার এডুকেটেড, এই বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে। এখন ওর বাবাকে যে আমি কথা দিয়ে রেখেছি তার কি হবে? আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে এক পলকে। তাও মানতাম যদি যোগ্য কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে, কিন্তু এটা কাকে নিয়ে এসেছো? কেউ ভূত? রায়হান গম্ভীর ও জোরালো কণ্ঠে বলে ওঠে, ব্যাস অনেক হয়েছে মিস্টার সিদ্দিক মির্জা, এতক্ষণ আপনার কোনো কথার জবাব দেইনি, তাই বলে ভাববেন না আমি আমার স্ত্রীর অপমান করার অধিকার আপনাকে দিয়েছি। রায়হানের এমন ব্যবহার সিদ্দিক মির্জার রাগ আরও বাড়িয়ে দেয়। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, আমার বউকে অপমান করেছো তার বেলায়? একদিনের বইয়ের জন্য তুমি আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছো? তোমার সাহস বেড়ে আকাশ ছুঁয়েছে। সাহসের কিছুই না, স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব, স্ত্রীকে সব কিছু থেকে প্রটেক্ট করা। আমার আপনার বউ আপনার মতোই অহেতুক আমার বউকে অপমান করেছে। আমাদের প্রতি কি তোমাদের কোনো দায়িত্ব নেই? জয়নব কি তোমার মা না? কিসের দায়িত্ব? কে মা, কে আপনি? আমার কি হন? নিজের বাবার দায়িত্ব কর্তব্য কোনোটা পালন করছেন? মা মারা যাওয়ার পর একটা বারের জন্য আমাকে কাছে টেনে নিয়েছেন। আপনার স্ত্রী আমাকে ভালোবেসেছে। আমি কি করছি, কি পড়ছি, খাচ্ছি নাকি না খেয়ে থাকছি একবার জানতে চাইছেন? তাহলে আমি কেন আপনাদের পরোয়া করব? মাকে হারানোর সাথে সাথে আমি নিজের বাবাকেও হারিয়েছি। আপনি আমার বাবা নন, আপনি শুধু রোহান আর রাহির বাবা। এই বলে রায়হান এখান থেকে চলে যায়। এবার আর সিদ্দিক মির্জা কোনো জবাব দিতে পারে না। এই জায়গায় সত্যি তিনি ব্যর্থ। রায়হানের কোনো দায়িত্বই তিনি পালন করেননি। সিদ্দিক এভাবে চুপ হয়ে গেছে দেখে জয়নব ওকে উস্কে দিতে আসে। কানে কানে বলে, আপনি কিছু বলছেন না কেন? ও আমাকে যাতা বলে অপমান করেছে, আমি নাকি আপনার রক্ষিতা? ব্যাস অনেক হয়েছে জয়নব, আর না। এই বলে সিদ্দিক এখান থেকে চলে যায়। রাগে জয়নবের গা পিত্তি জ্বলে যায়। রায়হানের শেষের কথাগুলো শুনে সিদ্দিকের আবার পিত্তত্বের জেগে ওঠেনি তো। এত বছর ধরে ডালতে থাকা বিষ কি দু বাক্যে উগলে যাবে? না, এটা তো হতে দেওয়া যায় না। রায়হান রুমে এসে দেখে সাইমা গালে হাত দিয়ে সোফায় বসে বসে জিমাচ্ছে। রায়হানের ব্রু কুঁচকে যায়। মেয়েটা এভাবে সোফায় বসে না থেকে বিছানায় শুয়ে পড়লেই হয়। রায়হান রুমে আসার যতটা শব্দ হয় সেই শব্দে সাইমা উঠে যায়। রায়হানের দিকে তাকিয়ে বলে, আসলে খুব ক্লান্ত থাকায় চোখগুলো ঘুমে বন্ধ হয়ে আসছিল। তো ঘুমিয়ে পড়লে না কেন? আপনি আসেননি তাই। রায়হান চোখ ছোট করে সাইমার দিকে তাকিয়ে বলে, ও আজকে তো তুমি কোনো ভাবে বা এই না। কি যাতা বলছেন? কোনটা যাতা? আসলে আমার ক্ষুধা পেয়েছে। ওহ, ভুলেই গেছিলাম যে তোমারও খাওয়া দাওয়া করতে হয়। এক্সকিউজ মি, কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি যে আপনি যেইভাবে ঝগড়া করেন তাতে মনে হয় যে আপনার খাওয়া দাওয়া দরকার পড়ে না। ঝগড়া করলেই পেট ভরে যায়। আমি আপনার সঙ্গে কবার ঝগড়া করেছি?
যতবার দেখা হয়েছে ততবার দেখুন বলতে গিয়েও সাইমা আর কিছু বলল না, উল্টো তর্ক করার প্রস্তুতি নিয়েও সে থেমে গেল। মলিন কণ্ঠে আবার বলল, আমার জন্য আপনার খুব ঝামেলা হয়ে যাচ্ছে তাই না? কে বলল বিয়েটা এমনভাবে হলো? এটা আমাদের ভাগ্যে ছিল। আমি বা তুমি দুজনেই কেউই এর জন্য দায়ী নই। আমার জন্য আপনি সবার সাথে ঝগড়া করুন তা চাই না। রায়হান সাইমার কথা এড়িয়ে বলে, তোমার জন্য খাবার পাঠাচ্ছি, খেয়ে ঘুমিয়ে যেও। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, আমার ফিরতে রাত হবে। কোথায় যাবেন? রায়হান সাইমার দিকে আবারও ভ্রু কুঁচকে তাকালে। সাইমা বিরক্ত হয়ে বিড়বিড় করে বললে, কথায় কথায় ভ্রু কুঁচকানোর কি আছে আজব? গালি দিচ্ছ? এমা, না না, সেই সাহস কোথায়? কেন? তোমার সারা অঙ্গ জুড়েই তো সাহস। আজাইরা কথা বাদ দেন তো। দিলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, গ্রামে গিয়ে অনেক দিন থাকায় অনেক কাজ জমা হয়ে আছে। রায়হান তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে সাইমাকে খাবার দিয়ে যায়। কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারি, গরম গরম ধোয়া ওড়া ভাত, চিংড়ি মাছের মালাইকারি। খাবারগুলো দেখে সাইমার ক্ষুধা বেড়ে যায়। খাবার আর নিজের পাকস্থলীকে অপেক্ষা না করিয়ে হামলে পড়ে খাবারের ওপর। পাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়েটি চেয়ে রয় সাইমার দিকে। মেয়েটি নিশ্চয়ই এর আগে নতুন বউকে এভাবে খেতে দেখেনি। সাইমা মেয়েটির দিকে তাকিয়ে মিকি হেসে দিয়ে বলে, খুব ক্ষুধা লেগেছে, আপনি খাবেন? না না, আপনি খান। সাইমা আবার খাওয়ার মনোযোগ দেয়। খাওয়ার জন্যই তো সব কিছু। এই খাবারের সাথে সাইমা আপোষ করতে পারবে না। ও বুঝে না মানুষ কষ্টে থাকলে নাওয়া খাওয়া ভুলে যায় কিভাবে। ওর তো মন খারাপ হলে আরও বেশি বেশি ক্ষুধা পায়, রাগ উঠলেও ক্ষুধা পায়। তবে ওর একটা ভালো দিক হচ্ছে এতেও খায়েও সে মুটিয়ে যায় না। তাই তো খেতে কোনো বাধা নেই। শোবার কক্ষে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে সিদ্দিক মির্জা। ছেলের বলা কথাগুলো তাকে ভাবাচ্ছে। মনে অনুশোচনা জাগ্রত হচ্ছে। নাসিমাকে দেওয়া কথাগুলো সে পালন করতে পারছে না। এই রাজনীতি নিয়ে ব্যস্ত থেকে সে তার ছেলেকে নিজের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে বলে তার এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে সে জয়নবকে বিয়ে করেছিল। রায়হানের জন্য সে নতুন মা নিয়ে এসেছে। ভেবেছিল জয়নব রায়হানের মায়ের অভাব পূরণ করবে। তবে এসে উল্টো রায়হানের কষ্ট বাড়িয়ে দিয়েছে। তবে সিদ্দিক কেন সবটা বুঝেও ছেলেকে কাছে টেনে নিচ্ছে না। ওই যে সো কোল্ড ইগো, তার কারণেই। জয়নব এসে সিদ্দিকের কাছে পানের বাটা নিয়ে বসেছে। একটা পান বানিয়েই সিদ্দিকের দিকে এগিয়ে দিলে তিনি পানটা নিয়ে মুখে পুরে দেয়। পান চিবোতে চিবোতে জয়নব বলেছিলাম যে রোহানকে দেশের বাইরে পাঠিয়ে দিন, কানাডায়। ওখান থেকে পড়াশোনা শেষ করে আসুক। পাঠাবো। আর বাড়িটা মায়ের থেকে আপনার নামে করিয়ে নিন। কেন বলো তো? না মানে এমনি, মা বাবার তো তাদের বড় নাতির প্রতি ভালোবাসা বেশি। বাবা মারা যাবার আগে সম্পদের 3 ভাগ করে গিয়েছে, যেখানে ওনার সব সম্পদের অধিকার আপনাদের 2 ভাইয়ের, সেখানে রায়হানকেও ওই 1 ভাগ দিলেও এখন মা যদি বাড়িটাও রায়হানের নামে লিখে দেয়, দিলে ঠিক আমার ছেলে মেয়ের কী হবে? আহা জয়নব, আমার যা আছে তাতে তোমার 2 ছেলে মেয়ের হয়ে যাবে, এত চিন্তা করো না তো। এই তো সেদিন নৌকা নিয়ে বের হয়েছিল সাইমা আর তার চাচাতো কয়েকটা ভাই বোন। কলেজে ছুটি চলেছিল বিদায়, বাড়িতে এসে তুফানের বেগে এখান থেকে ওখানে ঘুরে বেড়ানো শুরু করেছিল সাইমা। সাইমার এমন ঘোরাঘুরিতে তো সাইমার দাদির ঘোর আপত্তি। রোদে রোদে ঘুরলে নাকি সাইমা কালো হয়ে যাবে। এমনিতেই কালো, আরও কালো হলে নাকি বিয়ে দিতে গিয়ে বিপাকে পড়তে হবে। গ্রামের মানুষের যত আজগবি চিন্তা ভাবনা। সাইমা যখন ঘাট থেকে নৌকা ভাসাবে সেই মুহূর্তে এসে হাজির হলো রায়হান আর তার বন্ধু তৌহিদ। শীতে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে রায়হান তৌহিদের বাড়িতেই বেড়াতে এসেছে। ওরা ইউনিভার্সিটির ফ্রেন্ড, যদিও পড়ালেখার পাত চুকিয়ে দুজনের ভিন্ন ভিন্ন কর্মে ব্যস্ত, তবে তাদের বন্ধুত্বের বন্ধন ঢিলে হয়নি। তা আগের মতোই আছে। নিয়মিত কথা বলা আর দেখা করা তাদের ইচ্ছে হবে।
ডজন খানিক বন্ধু নয়তো একটাই ফ্রেন্ড বলুন আর বেস্ট ফ্রেন্ডই বলুন, সব তৌহিদ। তৌহিদ সাইমাকে ডেকে বলল, আমাদের নিয়ে চল রে সাইমা, আমার বন্ধুর নৌকায় করে ঘোরার অনেক শখ। সাইমা সোর চোখে তাকিয়ে ভেংসি দিয়ে বলে, নৌকার কি অভাব পড়ছে, আমাদের নৌকা ছোট আর আমরা লোকজন অনেক, আরও দুজন উঠলে নৌকা ডুবতে পারে, সাইমা রিস্ক নিবে না, ওখান থেকে দুজন কমালেই তো আমরা যেতে পারি। সাইমা কোমরে হাত দিয়ে বলে, ভালাই শার্ট, আমি আমার লোকজন কমিয়ে তোদের নিব। কারা গো তোমরা, কারা? মটকা গরম করাবে না, একদম যাও এখান থেকে, সময় নষ্ট করতে চাই না একদম। শেষের কথাগুলো সাইমা আঙুল তুলে তুলে বলছিল। রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইমার কথা বলার ভঙ্গিমা পরখ করছিল, হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, মাঝে মাঝে বউ জগল নিচে উঠে, কি চমৎকার। রায়হান পকেট থেকে 1000 টাকার নোট বের করে সাইমার দিকে এগিয়ে দেয়। এটা সাইমাকে অপমান করার উদ্দেশ্যই দিয়েছে, আরও একটু বাজিয়ে দেখতে চায়, ওর আত্মসম্মানের বেগ মাপতে চায়। 1000 টাকার নোটের দিকে এক পলক তাকিয়ে সাইমা বুক নাচিয়ে জিজ্ঞেস করে, কি এটা তুমি নিয়ে নাও মেয়ে, আর আমাদের নৌকায় তুলো। সাইমা কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষোভ করে টাকাটা নিয়ে নেয় আর বলে, রায়হান মনে মনে হেসে দেয় কিন্তু মুখে গম্ভীর্য টেনে রাখে, আরও 1000 টাকা ছাড়েন তাহলে তৌহিদ ভাইকে সাথে নিব, নয়তো আপনি একা চলুন। আর তো নেই, তাইলে শুধু আপনি আসুন। রায়হান আর 7-5 না ভেবে নৌকায় উঠে বসে। পেছন থেকে তৌহিদ বলে ওঠে, তুই যে মির্জাফরের বংশধর তা প্রমাণ করে দিলি শালা। রায়হান ওর দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। বর্তমানে সাইমা ঘুমোচ্ছে, বেগরে ঘুমোচ্ছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে যে তার খবর নেই। রায়হান ফেরেনি, অফিসে রয়ে গেছে। রাজনীতির সাথে সাথে ওদের বিশাল ব্যবসা, ইম্পোর্টারের ব্যবসা। এই ব্যবসা আগে এতটা বড় ছিল না। যখন থেকে রায়হান ব্যবসায় হাত দিয়েছে তখন থেকে ব্যবসায় উন্নতি শুরু হয়েছে। শুধু ব্যবসা খাতে না, রাজনৈতিক খাতেও সিদ্দিক মির্জার থেকে রায়হান মির্জার জনপ্রিয়তা বেশি। রায়হানের জনপ্রিয়তায় সিদ্দিকের রাজনৈতিক কেরিয়ার আরও মজবুত করেছে। তাই তো জয়নবের এত ছলচাতুরি করা সত্ত্বেও রায়হানের কিছুই হয় না, সে তার ভিত মজবুত করে রেখেছে। অফিসে নিজের কেবিনে টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে রায়হান। সারা রাত কাজ করতে করতে ভোরবেলায় চোখ লেগে এসেছিল, তাই এখানেই ঘুমিয়ে গেছে। অফিস কর্মচারী রজিম মিয়া এসে রায়হানকে ডেকে তুললেন। রায়হান ফ্রেশ হয়ে এখানে নাস্তা করে নিয়ে আবার কাজ শুরু করে। কাজের মধ্যে তার প্রিয় রিটা আসে। মেয়েটা কেমন ন্যাকামি করে কথা বলে আর খোলামেলা পোশাক পরে থাকে, গায়ে পড়া স্বভাবের মেয়ে। এই যে এখন এসেই ন্যাকামি করে বলে, স্যার আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, বাসায় যাননি না? ও আপনার কি কিছু দরকার আছে? থাকলে বলবেন, আমি এনে দিব। ওকে থ্যাঙ্কস স্যার। আজকে আমাকে কেমন লাগছে? রায়হান মাথা তুলে তাকিয়ে রিটাকে ভালো করে পরখ করে মুচকি হাসি দেয়। ওর হাসি দেখে রিটা লজ্জা পাওয়ার বান করে মুচকি হাসে। রিটার খুশিতে পানি ঢেলে দিয়ে রায়হান বলে ওঠে, একদম জঘন্য লাগছে তোমাকে। রিটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়, যা দেখে রায়হানের খুব ভালো লাগছিল। নিজেকে সামলে নিয়ে রিটা জিজ্ঞেস করে, কিন্তু স্যার, বাসা থেকে বের হয়ে এখান পর্যন্ত আসতে যতজনের সাথে দেখা হয়েছে তারা সবাই বলেছে আমাকে অনেক সুন্দর লাগছে। রিক্সাওয়ালা থেকে ট্যাক্সি ড্রাইভার, পথচারী প্রত্যেককে বারবার ঘুরে ঘুরে দেখছিল। ও তাই? কিন্তু রায়হান মির্জা কি রিক্সাওয়ালা আর ট্যাক্সি ড্রাইভার যে তার রুচি ওদের সাথে মিলবে? আর হ্যাঁ, আজকেই লাস্ট, নেক্সট টাইম কাজের বাইরে এইসব কথাবার্তা যেন না শুনি। তুমি এখানে মডেলিং করতে আসো না, সো এত সাজগোজের কোনো প্রয়োজন নেই। আমার কাছে তোমার শরীরের থেকে কাজের ভ্যালু বেশি। তোমাকে এই অফিসের মালিক সিদ্দিক মির্জা চাকরি দিয়েছে বলে নিজেকে অন্যদের থেকে আলাদা ভেবো না। নিজের কাজ করো গিয়ে। গেট আউট। সুপসানো মুখে বেরিয়ে যায় রিটা। এত বড় কোম্পানিতে কোনো কষ্ট ছাড়াই কাজ পেয়েছে রিটা, সেটা জয়নবের সাহায্যে।
তবে এত বড় সাহায্যের জন্য কিছু না কিছু প্রতিদান তো দিতেই হবে, তাই না? জয়নব রায়হানের সম্মান হানির দায়িত্ব দিয়েছে রিটাকে, এমনভাবে অপদস্থ করতে চায় যাতে ওর রাজনৈতিক কেরিয়ারও ধসে পড়ে। তবে তা সহজ নয়। 3 মাস যাবৎ কাজ করেও নানা ছলচতুরি করেও রিটা কিছু করতে পারছে না। এবার জয়নব লাস্ট ওয়ার্নিং দিয়েছে রিটাকে, যেভাবেই ওই হোক রিটা যে রায়হানকে ফাঁদে ফেলে ওই চরিত্রে কালি লেপে দেয়। ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে ফ্রেশ হয়ে রুমের ভেতরে পায়চারি করছে সাইমা। খুব ক্ষুধা পেয়েছে, কেউ খেতে ডাকছে না কেন তাকে। শেষ পর্যন্ত ক্ষুধা সহ্য করতে না পেরে নিজে বেরিয়ে পড়ে খাবার খুঁজে। কিচেনে গিয়ে দেখে বাড়ির কাজের খালা টেবিলে খাবার দাবার সাজাচ্ছে, তার মানে এখনও সবার খাওয়া হয়নি। সাইমা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে। খালা খাবার তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তবে সাইমার সাথে কোনো কথা বলছে না। এমন মনে হচ্ছে যেন তিনি ওকে দেখতেই পারছেন। শালা হাত তুলতে তুলতে রান্নাঘরের দিকে আস্তে আস্তে বলে, কি গো রামি সার মা, তোমার রান্না কত দূর? এই তো শেষ আপা। শাইলা চোখ সাইমার দিকে গেল। তিনি কেমন ভয় পাওয়ার মতো একটা শব্দ করে মুখে, তারপর সাইমার হাত ধরে বলে, কী ব্যাপার তুমি নিচে নামলে কেন? তোমাকে এখানে দেখলে ভাইজান তোমাকে অপমান করবে আর নিজে কোনো খাবার দাবার মুখেই তুলবে না। আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি কারো হাত দিয়ে। আচ্ছা, আর শোনো, রায়হান বাড়ি না থাকলে তুমি রুম থেকে বেরোবে না। সাইমা মন খারাপ করে রুমে চলে যায়। ব্রেকিং নিউজ, মনোনয় প্রাপ্ত সিদ্দিক মির্জার ছেলে গোপনে বিয়ে করে নিয়েছে এক গ্রামের মেয়েকে। গোপনে সূত্রে জানা যায় তিনি নাকি ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়ায় গ্রামের লোকজন ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দেয়। এমন গণপিটুনিও খেতে হয় ওনাকে। আরও শোনা যায় রায়হান মির্জার সাথে বিয়ে হওয়ার কথা ছিল বিখ্যাত ব্যবসায়ী আবুল কালাম আজাদের একমাত্র কন্যা স্নিগ্ধার সাথে। তাদের প্রেমের গুঞ্জনও শোনা গেছে। এই সংবাদ সিদ্দিক মির্জার রিপুটেশন ডাক লাগিয়ে দেয়। লোকজন কানাঘুষা করতে থাকে। তিনি রায়হানের ওপর চড়াও হন। শোবার ঘরে শুয়ে শুয়ে জয়নব শয়তানি হাসিতে হাসিতে ফেসবুক স্ক্রল করতে থাকে। গল্প ওগো শ্যাম সুন্দরী। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে পরবর্তী পর্ব দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে।